2005 সালে 17 আগস্ট বাংলাদেশের 63 জেলায় একই সাথে বোমা বিস্ফোরণ ঘটায়। শুধু এখানেই শেষ নয়, একই বছরে একের পর এক আরও আত্মগামী বোমা বিস্ফোরণ ঘটায়। তখন পুরো দেশ এক পর্যায়ে আতঙ্কে ভরপুর হয়ে উঠল। দেশের প্রায় বহু মানুষ আতঙ্কে দেশ ত্যাগ করবে এমন সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছিল। সরকার পর্যন্ত হিমশিম খাচ্ছিল, কারণ একটা পুরো দেশে একই সময় বোমা বিস্ফোরণ ঘটায় এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়। এটা এমন একটা শক্তি যা পুরো দেশকে ধ্বংস করার মতো ক্ষমতা রাখে। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে তাজুল। আজ আলোচনা করব বাংলাদেশের এক ভয়ঙ্কর জঙ্গি নেতা নিয়ে। আমার এই চ্যানেলে আপনারা যতগুলো ভিডিও দেখেছেন তার থেকে আজকের এই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। 1970 সালে বাংলাদেশের রাজশাহী বাগমারায় জন্মগ্রহণ করেন সিদ্দিকুর ইসলাম ওরফে বাংলা ভাই। কিন্তু তাদের পারিবারিক পুরানো বাড়ি ছিল বগুড়ার গাবতলী উপজেলায়। বাবা নাজির হোসেন একজন ভালো মানুষ ছিলেন, পেশায় একজন শিক্ষক ছিলেন। তাদের পরিবারে 5 ভাই বোনের মধ্যে বাংলা ভাই ছিল তৃতীয় সন্তান। তিনি বাংলা বিষয়ে ডিগ্রি অর্জন করার কারণে এবং ঢাকার 2টি কোচিং সেন্টারে বাংলা পড়াতেন বেশ কতগুলো ছাত্রকে, এবং সেই সময় সেই ছাত্রগুলো বাংলা বিষয়ে ভালো ফলাফল করত, আর এর জন্যই তার নাম উঠে যায় সিদ্দিকুর ইসলাম থেকে বাংলা ভাই। 1990 সালে মাত্র 20 বছর বয়সে আফগানিস্তান গিয়ে জিহাদে অংশ নেয়, এবং সেই সময় ওসামা বিন লাদেনের সাথে তার ভালো যোগাযোগ হয়। ছাত্র জীবনে বাংলা ভাই সবার থেকে আলাদা হয়ে বিভিন্ন সময় বিভিন্ন দলে জড়িয়ে পড়তেন। প্রথমে তিনি ছাত্রলীগের সমর্থক ছিলেন, এরপরে সে ছাত্র শিবিরে যোগ দেন। 1995 সালে জামাত ইসলামে নারী নেতৃত্ব আসে। ঠিক তখন বাংলা ভাই জামাত ইসলাম ত্যাগ করে এবং সেই সময় জেএমবিতে যোগ দেন। 1998 সালে এপ্রিল মাসে ঢাকার পালমপুরে শায়ক আব্দুল রহমানের নেতৃত্বে জেএমবি প্রতিষ্ঠিত হয়। প্রথম দিকে তারা দাওয়াতের মাধ্যমে দেশের 6টি অঞ্চলে সংগঠনের কাজ শুরু করে। এরপর আস্তে আস্তে দেশের বিভিন্ন জেলায় জেএমবি সংগঠনের বিস্তার শুরু হতে থাকে। 2000 সালে বান্দরবানের রোহিঙ্গা অর্গানাইজেশনের এক ক্যাম্পে জেএমবি এর প্রশিক্ষণ শুরু হয়। 2001 সালে সাতক্ষীরার একটি সিনেমা হলে বোমা হামলার মধ্য দিয়ে তাদের নৃশংস কর্মকাণ্ডের সূচনা ঘটে। প্রতি সপ্তাহে অন্তত 50 জনের একটি গ্রুপ এসে জেএমবি সংগঠনে যুক্ত হতো। জেএমবি সংগঠনের বিভিন্ন ক্যাম্পে একদম নিরীহ মানুষ ধরে এনে পিটিয়ে করত। এমনকি সেই সংগঠনের সদস্যদের হাতে অমানসিক নির্যাতনের শিকার হয়ে বহু মানুষ পঙ্গুত্ব হয়ে কোনো মতে বেঁচে আসেন। বিভিন্ন জেলার মানুষ ধরে এনে তাদের ক্যাম্পে গাছের সাথে ঝুলিয়ে অমানসিক নির্যাতন করত। বাংলা ভাইয়ের কর্মকাণ্ড মূলত রাজশাহী অঞ্চলের সাধারণ মানুষের উপর ভয়াবহ নির্যাতন ও হত্যার মধ্য দিয়ে তার যাত্রা শুরু হয়। জেএমবি সংগঠনের শীর্ষ নেতাদের মধ্যে বাংলা ভাই ছিল একজন অন্যতম নেতা। তিনি বিখ্যাত ছিল সাধারণ মানুষকে ধরে এনে নির্মমভাবে অত্যাচার করার জন্য, এমনকি গাছের সাথে ঝুলিয়ে পিটিয়ে করার জন্য তিনি কুখ্যাত ছিল। রাজশাহী ও নওগাঁ অঞ্চলে সাধারণ মানুষ, এমনকি রাজনৈতিক প্রতিপক্ষ এবং তাদেরকে যারা পছন্দ করে না, তাদের কথা যারা শুনতে চায় না, সে সমস্ত মানুষই ছিল জেএমবি সংগঠনের মূল টার্গেট। সারা দেশে বোমা হামলা চালানোর পিছনে তাদের মূল লক্ষ্য ছিল দেশের পরিস্থিতি অনিয়ন্ত্রণ রাখা, এমনকি দেশের পরিস্থিতি স্বাভাবিকের তুলনায় হুমকির মুখে ফেলা, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকা। রাজশাহী ও নওগাঁ জেলায় বাংলা ভাই প্রথমে প্রশাসনের সহায়তায় অপরাধীদের দমন করতে নামেন, কিন্তু তাদের উপরে ভালো দিক থাকলেও তাদের ভিতরে ছিল ভয়ঙ্কর একটা রূপ। সবার সামনে জেএমবি সংগঠন অপরাধী দমন করলেও তাদের মূল লক্ষ্য ছিল নিরীহ মানুষকে অত্যাচার করা।
2005 সালে 17 আগস্ট বাংলাদেশের 63 জেলায় একই সাথে 500 বোমা বিস্ফোরণ ঘটায়। তবে এই বোমা হামলায় ওই সংগঠনটি নিজেদের অস্তিত্ব সম্পর্কে শক্ত একটা জানান দেন। এতে প্রায় 2 জন মানুষ নিহত হয় এবং আহত হয় প্রায় 200 মানুষের উপরে। এরপরই শুরু হয় তাদের সংগঠনের আসল চরিত্র। একই বছরে একের পর এক আরও বেশ কতগুলো আত্মগামী বোমা হামলা করে। একই বছরে ঝালকাঠি শহরে বোমা হামলায় 2 জন বিচারক নিহত হন। এর কিছুদিন পর 2005 সালে 29 নভেম্বর গাজীপুরে একটি আত্মগামী বোমা হামলায় 7 জন নিহত হন। এই 7 জনের মধ্যে বোমা হামলাকারীও ছিল। এটি ছিল বাংলাদেশের এক ভয়ঙ্কর আত্মগামী বোমা হামলা। একই বছরের শেষের দিকে চট্টগ্রামে আরও একটি আত্মগামী বোমা হামলায় 2 জন পুলিশ কর্মকর্তা নিহত হয় এবং অন্তত 16 জন আহত হয়। তাদের মধ্যে 13 জনই ছিল পুলিশ সদস্য। এছাড়া আরও কয়েকশো মানুষকে জেএমবি সংগঠনের সদস্যরা অমানসিক নির্যাতন করেছে। সে সময় আরও মাত্র 3 মাসে 23 জনকে হত্যা করেছে। একের পর এক বোমা হামলা, গাছের সাথে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা। কিন্তু প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য সে সময় থানায় মামলা হয়েছে। যারা জেএমবি সংগঠনের বিরোধিতা করেছে তাদেরকেই টার্গেট করে অমানসিক নির্যাতন চালিয়েছে। এরপরই বাংলা ভাইয়ের বিরুদ্ধে শতাধিকের উপরে অভিযোগ উঠে গেছে। অত্যাচার, নির্যাতন ও তেরাস সৃষ্টির অভিযোগ উঠেছিল সে সময় তার বিরুদ্ধে। 2006 সালের 6 মার্চ ময়মনসিংহ রামচন্দ্রপুর গ্রামে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে বাংলা ভাই ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঘিরে ফেলার পর তার আস্তানার ভিতরেই একটি বোমা বিস্ফোরণ ঘটে, যার ফলে বাংলা ভাই নিজেই আত্মসমর্পণ করতে বাধ্য হয়। কেননা তার আস্তানায় বোমা বিস্ফোরণে সে নিজেই আহত হয়েছিল এবং নিজেই সেজন্য আত্মসমর্পণ করেছিল। 2005 সালে 14 নভেম্বর ঝালকাঠি শহরের 2 জন বিচারক হত্যার রায়ে জেএমবি সংগঠনের 2 শীর্ষ নেতা সিদ্দিকুর ইসলাম ওরফে বাংলা ভাই ও শায়ক আব্দুল রহমান এই 2 জনকে 2007 সালে 30 মার্চ রাতে ঢাকার কেন্দ্রীয় কারাগারে 2 শীর্ষ নেতার ফাঁসির কার্যক্রম করা হয়। এছাড়া আরও সংগঠনের বিভিন্ন নেতাকর্মীকে বছরের পর বছর কারাদণ্ড দিয়েছে। জানলে অবাক হবেন, জেএমবি সংগঠনের শীর্ষ নেতাদের ফাঁসি দিলেও তাদের সংগঠন আদৌ বন্ধ হয়নি। আবারও 11 বছর পর রক্তাক্ত হলো রাজশাহীর বাগমারা। শুক্রবার জুমার নামাজের পর সৈয়দপুর মসমইল চকপাড়ায় আহমাদিয়া মুসলিম জামে মসজিদে আবারও 11 বছর পর একটি আত্মগামী বোমা বিস্ফোরণ ঘটে। সেই বোমা হামলায় 1 জন নিহত হয়, আহত হয়েছে অন্তত 7 জন। প্রায় 1 যুগ পার হয়ে গেলেও বাগমারার মানুষের মন থেকে এখনও সেই আতঙ্ক মুছে যায়নি। শীর্ষ নেতাদের ফাঁসি হলেও গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে অন্য নেতারা। সাধারণ মানুষের যেন এমনটাই অভিযোগ ছিল এবং সেই অভিযোগটাই তাদের বাস্তবে রূপ দিল সেই শুক্রবারের আত্মগামী বোমা হামলায়। শীর্ষ নেতাদের ফাঁসির পর জেএমবি সংগঠনটি অস্তিত্ব অচল হয়ে পড়ে। তবে নানা সময়ে মাঝে মধ্যেই তারা মাথা নাড়া দেওয়ার চেষ্টা করে, কিন্তু র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তেমন একটা আগাতে পারেনি। বাংলাদেশের প্রত্যেকটা বিভাগেই ছড়িয়ে পড়েছিল জেএমবি সংগঠন। শীর্ষ নেতারা চলে গেলেও জেএমবি সংগঠন মুছে যায়নি, হয়তো আর্থিক সংকটে চাপা পড়ে আছে। পুলিশের হিসাবে এসব আত্মগামী বোমা হামলায় অন্তত 63 জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে প্রায় শতাধিকের উপরে মানুষ। এটা শুধুমাত্র প্রশাসনের হিসেবের তালিকা, কিন্তু এর বাইরেও আরও অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। এমনকি এখন পর্যন্ত সংগঠনটি মুছে যায়নি। একসময় সমাজের চোখে ছিল অপরাধ দমনের একটা আলো, আবার একসময় সমাজের চোখে হয়ে উঠল
ভয়ঙ্কর এক জঙ্গিবাদ। ইতিহাসে তিনি একদিকে যেমন আলোচিত, তেমনি অন্যদিকে নৃশংসতার প্রতীক হিসাবেও চিহ্নিত আছেন। আপনার কি মনে হয় বাংলাদেশে এখনও কি জেএমবি সংগঠন আছে, নাকি পুলিশ প্রশাসনের ভিড়ে চাপা পড়ে গেছে? ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন।